রিয়াদ সর্বদাই সায়রার আশেপাশে ঘুরে বেড়াতো, যেটা রাদিলের ভালো লাগতো না। সমবয়সী হওয়ার কারণে রিয়াদ অনেক কথাই রাদিলের কাছে শেয়ার করত। রিয়াদ সায়রাকে পছন্দ করতে শুরু করেছে, সেটা সে রাদিলকে বলে। একে তো রিয়াদের সায়রার আশেপাশে ঘুরে বেড়ানোটা অসহ্য লাগতো, তার উপর রিয়াদ সায়রাকে পছন্দ করে, এতে রাদিলের অনেক রাগ হয়, যার ফলে সে রিয়াদের প্রিয় ক্রিকেট ব্যাটটা ভেঙে দিয়ে রিয়াদকে সায়রা থেকে দূরে থাকতে বলে। রিয়াদ রাদিলের কথা না শুনে রাদিলকে দেখিয়ে দেখিয়ে সায়রার আশেপাশে থাকতো, যার ফলে একসময় রাদিল আর রিয়াদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর সেটার থেকে দুজনের দস্তাদস্তিও শুরু হয়। এক পর্যায়ে রাদিল রেগে টেবিলের উপর থাকা ফুলদানিটা দিয়ে রিয়াদের মাথায় বাড়ি মেরে ওর মাথা ফাটিয়ে দেয়। একসময় রিয়াদ হার মেনে নিজে থেকেই সরে যায়। রিয়াদের বাবা মা তাকে পড়াশোনার জন্য বিদেশেও পাঠিয়ে দেয়। ততদিনে রাদিল বুঝতে পেরেছে যে সে সায়রাকে মাত্রাধিক ভালোবেসে ফেলেছে। তারপর থেকে রাদিল সায়রার আশেপাশে কোনো ছেলেকেই আসতে দিত না। নিজের হাত খরচ থেকে টাকা জমিয়ে বিভিন্ন রকমের চকলেট, আইসক্রিম রুহির মাধ্যমে সায়রাকে দিত। মাঝে মাঝে রুহিকে ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে সায়রাকে ওদের সাথে নিয়ে যেতে বলতো। এভাবে কেটে গেল 7টি বছর। সময়ের সাথে সাথে রুহি বুঝতে পারলো রাদিল সায়রাকে ভালোবাসে। এতে রুহির খুশি আর দেখে কে নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে ভাবি হিসেবে পাবে, এর থেকে আর আনন্দের খবর কি হতে পারে। কিন্তু সবকিছু উল্টে পাল্টে যায় সাইমার বিয়ের দিন। অসুস্থতার কারণে রুহি সেদিন সাইমার বিয়েতে যেতে পারেনি। সেদিন রুহির ফোনটা বন্ধ ছিল, যার কারণে বিয়ের আগ মুহূর্তেও সায়রা যখন ওকে কল করেছিল ফোনে তখন তাকে পায়নি। পরের দিন যখন জানতে পেল যে সাইমার জায়গায় সায়রার বিয়ে হয়ে গেছে, এক মুহূর্তে যেন রাদিলের গোছানো জীবনটা এলোমেলো হয়ে গেল। এমনটা তো হওয়ার কথা ছিল না। সাইমার বিয়ের পর সায়রাকে নিজের করে নেবে এটা ভেবেছিল সে। লাল শাড়ি পরিয়ে বউ সাজিয়ে মন ভরে দেখবে। প্রথমবার নিজের উপার্জনের টাকা দিয়ে সায়রার জন্য একটা লাল শাড়ি কিনেছিল রাদিল, কিন্তু সায়রাকে নিজের বউ করে আনার স্বপ্নই রয়ে গেল। সেদিন সায়রার জন্য আলা লাল শাড়িটা বুকে জড়িয়ে সারা রাত কেঁদেছিল সে। এত বছরের স্বপ্ন ভালোবাসা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে ঘর বন্দি করে নিয়েছিল সে। এত বছরের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখে নিজেকে সামলাতে পারেনি রাদিল। কিছুদিন পর পাড়ি জমায় দূর দেশে। বিদেশে চলে যাওয়ার পর কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই প্রাণে বেঁচে ফিরেছে। অবশেষে আল্লাহর করুণা হয়েছে তার উপর, তাই তো তার সায়রাকে আবার নিজের করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবার আর সায়রাকে নিজের থেকে দূরে যেতে দেবে না। হয় সায়রা নিজ থেকে ইচ্ছায় করে ওর সাথে থাকবে, না হয় জোর করে ওকে নিজের সাথে রাখবে রাদিল। সূর্যের আলো চোখের উপর পড়তেই চোখ মুখ কুঁচকে এলো আমার। চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসলাম আমি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। পরোটা আর ডিম ভাজি করে ডাইনিং টেবিলে রেখে রুমে চলে গেলাম। সারিদকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করাতে নিয়ে গেলাম। সারিদকে ফ্রেশ করিয়ে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। সারিদকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিলাম। রুমে গিয়ে সারিদকে তৈরি করে আমিও তৈরি হয়ে নিলাম। দরজায় তালা লাগিয়ে মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম ক্যাফের উদ্দেশ্যে। আজ ক্যাফের ওপেনিং হবে। প্রথমে ভেবেছিলাম সারিদকে নেব না, পরে ভাবলাম আজকে এই নতুন দিনে নতুন শুরুটা আমার ছেলেকে না নিলে হয়। এই আনন্দ তো মা আমার মাটি হয়ে যাবে আমার ছেলেকে ছাড়া। রিক্সাটা এসে ক্যাফের সামনে থামাতে ভাড়া মিটিয়ে সারিদকে নিয়ে ভেতরে চলে গেলাম। প্রথম দিন হওয়ার কারণে ক্যাফেটা আজকে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। একটু পর রুহি আর সাবা চলে আসলো। সাবাকে আমার সাথে ক্যাফেতে কাজ করার জন্য নিয়েছি। আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। বিকেল 3টার দিকে রাদিল ভাইয়া আর ওনার বন্ধুরা এলো। কোল্ড কফি আর চিজ পাস্তা অর্ডার দিল তারা। আশ্চর্যের বিষয় হলো রাদিল ভাইয়া আসার পর সারিদ যেন আমার কথা ভুলেই গেল। কি সুন্দর রাদিল ভাইয়ার সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। ক্যাফে সবকিছু গুছিয়ে আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে। বাসায় এসে লম্বা একটা গোসল দিলাম। গোসল শেষে ভিজা জামা কাপড়গুলো নিয়ে বারান্দায় মেলে দিয়ে আসলাম। ড্রয়িং রুমে এসে সারিদের পাশে সোফায় বসলাম। টিভিতে কার্টুন দেখছে সারিদ। হঠাৎ কলিং বেল বাজাতে দরজাটা খুলে দিলাম। বাহিরে খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছেন রেনু আন্টি। উনি আমার পাশের ফ্ল্যাটেই থাকেন। উনি একজন স্কুল শিক্ষিকা, বিয়ে করেননি বিধায় একাই থাকেন। এই কয়েকদিনে ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওনার সাথে। বিশেষ করে সারিদের সাথে ওনার বেশি ভাব জমেছে। আমি যখন ক্যাফের কাজে ব্যস্ত ছিলাম সারিদ তখন ওনার কাছেই থাকতো। রেনু আন্টি হালকা হেসে নরম গলায় বললেন, সারাদিন এত খাটাখাটির পর নিশ্চয়ই রান্না করতে মন চাইবে না, তাই ভাবলাম রাতের খাবারটা আমিই দিয়ে যাই। আরে আন্টি, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? আমিই রান্না করে নিতাম। আন্টি তখন বলল, কিসের কষ্ট মা? এতটুকু কি আর কষ্ট রে? সারিদ কোথায় গেছে? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও কি ঘুমিয়ে গিয়েছে? আমি বললাম, না আন্টি, ও টিভি দেখছে, আপনি ভেতরে আসুন। এই বলে আমি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। রেনু আন্টি খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে বললেন, না না, আজ আর ভেতরে যাবো না, অনেক রাত হয়ে গেছে, আমার আবার টাইম মেনটেন করে চলতে হয়। আজ বরং আসি, অন্য কোনো দিন আসবো। তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। একথা বলে উনি চলে গেলেন। আমি দরজা লাগিয়ে ভেতরে এসে পড়ি। হাত ধুয়ে সারিদকে খাবার খাইয়ে দিতে থাকি। খাওয়ানোর মাঝে আমি সারিদকে জিজ্ঞাসা করলাম, তোমার পাপা যদি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায় তাহলে কি তুমি তার কাছে চলে যাবে? সারিদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, না, আমি কোথাও যাব না। আমি জানতাম সারিদ এটাই বলবে, তবু আবার জিজ্ঞাসা করলাম, কেন যাবে না? তারপর সে বলল, সেখানে তো তুমি থাকবে না। যদি কখনো আমাকে বা তোমার পাপার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তুমি কাকে বেছে নিবে বাবা? সে একদম সহজভাবে আমাকে বলল, তোমাকে। আমি ওকে আবার বললাম, আমি যদি কখনো তোমাকে তোমার পাপার সাথে দেখা বা কথা বলতে না দিই তখন তুমি কি করবে? সারিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আচমকা আমার গলা জড়িয়ে ধরে বলে, আমার তোমাকেই ছাড়া আর কাউকেই চাই না, আমার শুধু তোমাকেই চাই, থাকবে তো সব সময় আমার সাথে? শেষে কথাটা আমার দিকে চেয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল। সারিদের বাচ্চা সুলভ কণ্ঠ শুনে আমি হেসে ফেললাম আর বললাম, আমি কি আমার হৃদকে ছেড়ে কোথাও যেতে
খেতে পারি? তুমিই তো আমার সব, এখন ভালো ছেলের মতো তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। এই কথা বলে ওর মুখে লোকমা তুলে দিলাম, ওকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে এটো প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। ড্রয়িং রুমে এসে টিভি বন্ধ করে সারিদকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমের দেশে তলিয়ে গেলাম। কয়েকদিন পর রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। আশেপাশে একটা রিক্সার আনাগোনাও নেই, এদিকে ক্যাফেতে যেতেও দেরি হয়ে যাচ্ছে। আমি যখন রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, আচমকা একটা কালো গাড়ি এসে আমার সামনে ব্রেক কষে। ছিটকে কিছুটা দূরে সরে যাই আমি। হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে গেলাম আমি, সাথে অনেকটা রাগও হলো। ড্রাইভার কানা নাকি যে হুট করে কারোর সামনে এইভাবে ব্রেক কষবে? যদি লেগে যেত? আমি উত্তপ্ত গলায় বলতে লাগলাম, এই আপনি কি চোখে দেখতে পান না এইভাবে কেউ গাড়ি থামায়? যদি আমার কোথাও লেগে যেত তখন কি হতো? আর আপনাদের গাড়ি চালালো লাইসেন্সই বা কে দিছে? দিন দুপুরে মানুষের উপর গাড়ি চালিয়ে দেন। রাগের কথাগুলো বলে একটু কিছুটা শান্তি লাগছে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা হঠাৎ গাড়ির গ্লাসটা নামিয়ে দেয়। এটা তো রাদিল ভাইয়া। আমি এতক্ষণ ওনাকে এতগুলো কথা বলেছিলাম। আমি ধীরে ধীরে ওনার মুখের দিকে তাকালাম। বরাবরের মতো মুখ গম্ভীর করে রেখেছে। আমি আমতা আমতা করে বললাম, মানে ভাইয়া আপনি? আমাকে পুরো কথা শেষ না করতে দিয়ে উনি বললেন, কি যেন বলেছিলে, চোখে দেখতে পাই না নাকি? আর ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে। পরপর কয়টা শুকনো ঢোক গিলে দিয়ে বললাম, না মানে আমি তো বুঝতে পারিনি যে এটা আপনি। উনি নির্লুপ্তভাবে বললেন, তাই বলে মুখে যা আসবে তাই বলবে? আমি নিচের দিকে তাকালাম। সত্যি বলতে এখন নিজেরই একটু খারাপ লাগছে, কেন যে না দেখে কথাগুলো বলতে গেলাম। সরি ভাইয়া, আসলে হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম তো, তাই এরকম হয়েছে। উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হালকা করে বললেন, গাড়িতে ওঠো। আমি অসম্মতি জানিয়ে বললাম, না না, আপনার কষ্ট করতে হবে না, আমি রিক্সা নিয়ে যেতে পারবো। চারপাশে তাকে শান্ত গলায় উনি বললেন, রিক্সা কোথায়? আমি চুপ করে থেমে গেলাম। সত্যিই তো, এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও তো পাইনি। উনি আবার বললেন, লেট হয়ে যাচ্ছে না আমার, তাড়াতাড়ি উঠো। লেট হয়ে যাচ্ছে তো যান না, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই কথাটা ওনাকে বলতে ইচ্ছা করলো, কিন্তু এটা বললে উনি যদি সত্যি সত্যি গাড়ি চাপা দিয়ে দেয়। তাই মনের কথা মনে রেখে দিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। উনি মনোযোগ দিয়ে ড্রাইভিং করছেন, কোনো কথাই বলছেন না। আমি আর আগ বাড়িয়ে কথা বললাম না, বাহিরের দিকে তাকে চুপচাপ করে বসে রইলাম। অন্যদিকে লুকিং গ্লাসে বারবার সায়রাকে দেখে যাচ্ছে রাদিল। হালকা বাতাসে চুলগুলো এসে ওর চোখ মুখে পড়ছে, আবার হাত দিয়ে সেগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। গাড়িটা এসে ক্যাফের সামনে থামে। আমি গাড়ি থেকে নামে ধন্যবাদ দেওয়ার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে উনি চলে যায়। আমি এত কিছু না ভেবে ক্যাফের ভেতরে চলে আসি। এটা একটা ধারাবাহিক গল্প, বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণে কেউ অধৈর্য হবেন না, সাথেই থাকুন। আমি সবগুলো পর্বই আস্তে আস্তে আপলোড করব। ধন্যবাদ।